আমরা আজকে পড়বো টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি ইন সিম্পল হারমোনিক মোশন। টাইম পিরিয়ড বলতে কি বলে, এটাকে জানো বাংলায় পর্যায়কাল, আর ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। ওকে, এগুলোর ব্যাপারে তোমাদের কিছু ধারণা আছে, বইগুলোতে কিছু বিষয় আছে, আর আমার কাছে যেহেতু তোমরা কষ্ট করে পড়তে আসো, তবে আমি কিছু হয়তো আলাদা ভিন্ন ধর্মী কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে বাংলায় বলতে গেলে এটা পর্যায়কাল, এবং তাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? টি দিয়ে। এবং এটাকে বলবো কি? কম্পাঙ্ক। কম্পাঙ্ককে এফ দ্বারাও প্রকাশ করা হয়, এন দ্বারাও প্রকাশ করা হয়। হ্যাঁ, এন দ্বারা কেন প্রকাশ করা হয় বলো তো? এন দ্বারা তো কম্পন সংখ্যা হলে ভালো হইতো, তারপরেও মাঝে মাঝে দেখবা যে এন দ্বারা প্রকাশ করা হয়। এন মানে আমার যেটা মনে হয় আর কি, যে এন ইজ ফর নোট। নোট মানে বুঝো? নোট মানেও ধরো কম্পাঙ্ক, যেমন রুনা লাইলার গলার নোট খুব ভালো, যাদের কণ্ঠস্বর খুবই সুন্দর, ওই কণ্ঠস্বরটাকে বলা হয় নোট। তাহলে কম্পাঙ্ক বেশি হইলে পরে এটা সুন্দর। আর আমাদের কণ্ঠস্বর বুঝতেই পারছো, আমরা স্টেজে উঠে একটা গান বলা শুরু করলেই তোমার বাড়ির আগামী 15 বছরের স্যান্ডেল হয়ে যাবে। কি? আচ্ছা, 15 বছরের স্যান্ডেল হয়ে যাবে, যত স্যান্ডেল আমি পাবো। পর্যায়কাল এবং কি কম্পাঙ্ক। কাম টু দ্য পয়েন্ট। এই পর্যায়কালের সূত্র আছে, বুঝছো? তো সূত্র দিয়ে যেটা পর্যায়কালের সূত্র তৈরি হবে সেটা তো আলাদা এবং সবাই পারবে, বইতে আছে। এর বাইরে আমরা যেভাবে স্পেশালি দেখতে পারি, সিম্পল হারমোনিক মোশন তৈরি হইতে হলে ওইখানে একটা প্রত্যয়নী বল থাকা লাগে। বুঝো কি থাকে গো? সিম্পল হারমোনিক মোশনে এই প্রত্যয়নী বলটা কাজ করে। এখানে খেয়াল করো, প্রত্যয়নী বলের দ্বারা আমরা একটা সমীকরণ দেখেছিলাম, এফ ইজ ইকুয়াল টু কে এক্স বা মাইনাস কে এক্স দেখেছিলাম। আরেকটা সমীকরণ ত্বরণের জন্য কে কে দেখছো এরকম বলো তো? মাইনাস ওমেগা স্কয়ার এক্স। সবাই দেখেছ? আচ্ছা, যদি বলো যে এটা তো ত্বরণ, তাহলে যে কোনো একটা বব দুলমান, সে ববের ভর যদি এম হয়, তখন বলের মান কত হবে? এফ সমান এম এ। কে কথাটা বললো? তুমি যাও, তোমারে মাফ করে দিলাম, এফ সমান এম এ, কারণ ও ঠিক বলছে, মাফ করাই যায়। তাহলে এম এ যদি হয়, তখন আমরা এখানে লিখতে পারি কত? এফ ইজ ইকুয়াল টু মাইনাস, শুধু এম বসাবো এক্সট্রা, নাকি বলো? এম ওমেগা স্কয়ার এক্স। আর এফ সমান কত পাইলাম এখানে? মাইনাস কে এক্স। এই দোনো বল আর ইকুয়াল। কোন এলাকায় দোনো শব্দটা ইউজ করে? হ্যাঁ, চিট্টাগাং। আচ্ছা, দোনো না, দোনোটাই ঠিক। বলে যে জায়েদ খান না আমির খান, কোনটা তোমার প্রিয়? দোনোটাই আমার প্রিয়। হ্যাঁ, সুপারস্টার। হ্যাঁ, সুপারস্টার বাল্ব। তো স্যার, তাহলে দুটোই যদি এফ হয়, তাহলে ডান পক্ষ দুটোরে কি করতে পারি? আমি সমান লিখতে পারি, আর মাইনাস আছে। ওকে, তাহলে কে এক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? এম ওমেগা স্কয়ার এক্স। এর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, সহজ তো। এখন দুই পক্ষ থেকে এক্স যদি বাদ দিই স্যার, তাহলে কে সমান কত লিখতে পারি? ওমেগাটা আজকে ভালো মতো হচ্ছে না, কারণ এম ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার সমান তাহলে কত লিখতে পারি? এম এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কে ভাগ এম। সন্দেহ আছে? অতএব ওমেগা ইজ ইকুয়াল টু, তাহলে এদিকে কি হয়ে যাবে? ওভাররুট কে ভাগ এম। এটা যে কোনো একটা ক্লাসে বলেছিলাম
মুখস্থ করেন, পরে একদিন দেখাবো। দেখিয়েছি? হ্যাঁ, আমিও রাজনীতি করি কিন্তু ভালো কথা রাখি। হ্যাঁ, তাহলে ওমেগা সমান কত পাইলা? √k/m পেয়েছো? ছোট্ট একটা কথা স্যার, তোমরা বলো যে কৌণিক বেগ ওমেগা, তারপরে সময় মানে দোলনকাল আর হচ্ছে কৌণিক বিস্তার, এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে 2π/t। জানি তো? জানি না? যে জান না তারে আরেকবার বলে দিই। এটা কৌণিক বেগ, এটা পর্যায়কাল, মানে পুরো একটা বৃত্তাকার পথ ঘুরে আসতে যে সময় লাগে বা আবর্তনকাল, আর আবর্তনকালের যে কৌণিক সরণ। তো গোটা দুনিয়া ব্যাপী একটাই সূত্র, বেগ সমান সমান দূরত্ব ভাগ কি সময়, দূরত্ব ভাগ। এটা কৌণিক দূরত্ব আর এটা সময়, বহুবার দেখাইছি। এখন আমি যদি এই পর্যায়কালটাই নির্ণয় করতে চাই, তাহলে পর্যায়কালটির এদিকে নিয়ে আসলে ওমেগা ভাগ আকারে থাকবে 2π ভাগ কি হবে ওমেগা। মানে ওই 2π এর ওমেগা দিয়ে যদি ভাগ দাও, ওমেগা দিয়ে ভাগ দিয়েছি ধরো, তো ওমেগা ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে লব আর হর ইন্টারচেঞ্জ হয়ে যাবে না? হবে না? নাহলে তুমি দুই ধাপে করবা, তাহলে এটা হবে 2π √, কত লিখবো? 1/ওমেগা আছে, তাহলে কত লিখবো? m/k। ভালো করে লিখে রাখো, একদম সোনার অক্ষরে কলমের কালি দিয়ে লিখে রাখো। t সমান 2π √m/k। নিউটনিয়ান বলবিদ্যার শুরুতে একদম নিউটনের গতির প্রথম সূত্র ছিল, ওইখানে জড়তার ধারণা পাওয়া যায়। জড়তার পরিমাপ করা হয় কোন রাশি দ্বারা? ভর দ্বারা। তাহলে ভর হলো জড়তার পরিমাপক। জড় আর ভরের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে গো। তাহলে ভর হচ্ছে জড়তার পরিমাপক। তো এইটাকে আমরা ফিজিক্সের ভাষায়, তোমরা জুনিয়র আছো, যখন সিনিয়র ফিজিক্স পড়বা তখন এম কে তুমি আরেকটা নামে ডাকতে পারো, সেটা হচ্ছে ইনারশিয়া ফ্যাক্টর। ওটা দিয়ে জড়তা মাপা হয়, তো জড়তার ইংরেজি কি? ইনারশিয়া। তাহলে এম কে বলবো ইনারশিয়া ফ্যাক্টর, আর কে কে বলবো স্প্রিং ফ্যাক্টর। বুঝতে পেরেছো? এটা স্প্রিং ধ্রুবক। আচ্ছা, তাহলে এই একটা কথা মাথায় রাখবা, যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনে থাকা বস্তু কণা, এটা দোলনকালটা সাধারণত এভাবে মাপা হবে t = 2π √, উপরে এটাকে আমরা বলবো ইনারশিয়া ফ্যাক্টর, আর নিচের এটারে বলবো আমরা স্প্রিং ফ্যাক্টর। কেন এই কমন কথাটা লিখলাম? এই কমন কথাটা লেখার কারণ হচ্ছে, একরকম ভাবে তুমি সমীকরণটা দেখে থাকবা, বাট অ্যাডমিশনে গিয়ে বিভিন্ন টাইপের কোশ্চেন তৈরি করা হবে। সিম্পল হারমোনিক মোশনে থাকার উদাহরণগুলো তোমার যদি দেয়া হয়, তাহলে ধরে নাও পানির একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, পানির মধ্যে এভাবে দোল খাচ্ছে, এটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশন হতে পারে। একটা এইভাবে ডানে বামে ধরে নাও দোলনা দোল খাচ্ছে, এটা সিম্পল হারমোনিক মোশন হতে পারে। একটা স্প্রিং উপরে নিচে এরকম দোল খাচ্ছে, এটাও সিম্পল হারমোনিক মোশন হতে পারে। এখন এই সিম্পল হারমোনিক মোশন অবস্থা ভিন্ন ভিন্ন হইলে তখন তার দোলনকালের সমীকরণে সবসময়ের জন্য এই রাশি দুটো এক থাকে না, এই রাশি দুটো এক থাকে না। এক না থাকলেও বুঝবা যে উপরের দিকে হবে সবসময়ের জন্য ইনারশিয়া ফ্যাক্টর টাইপের কিছু, আর নিচের দিকে হবে স্প্রিং ফ্যাক্টর টাইপের কিছু। ওকে, এটা মাথায় রাখবা। আচ্ছা স্যার, এটা একটা সমীকরণ থাকলো। হ্যাঁ, আমরা গাণিতিক দিকটা আজকে দেখবো, খুব দেরি করব না। আর দোলনকালের সূত্র অনুযায়ী আমরা একটু দেখব। দোলনকালের সূত্র লিখো।
এখানে একটা হোমওয়ার্ক দেব তোমাদের। দোলনকালের সূত্র জানো? দোলনকালের সূত্র কয়টা? হ্যাঁ, ও দুইটা দেখছে। তোমরা আর কেউ? এটা তো আর নির্দিষ্ট না। সুন্দরবনের বাঘ যেমন অনির্দিষ্ট, তেমনি দোলনকালের সূত্র অনির্দিষ্ট। ও যেমন দুইটা বাঘ দেখছে, ও দুইটা বললো। তোমরা কে বেশি দেখেছো হচ্ছে? বলো সত্যি কি দুইটা না তার বেশি? মনে নাই? 3? এই তোমাদের গ্রুপে বলো কয়টা? 4টা? কিছুই বলবে না রে। আচ্ছা, তাহলে তোমাদের যে হোমওয়ার্ক দিব বলেছি, 9, 10-এ একবার এটা নিয়ে কিছু গাণিতিক দিক দেখার কথা ছিল। সূত্রগুলো লিখবা 1, 2 করে। হ্যাঁ, প্রথম যে কথাটা আসবে সেটা হলো সিম্পল হারমোনিক মোশনে বা সরল ছন্দিত স্পন্দনে দোলমান কোনো বস্তুর দোলনকাল ওই বস্তুর আকার, আকৃতি, উপাদান এসবের উপর নির্ভর করে না। এটাকে যদি তুমি একটা সুতায় বেঁধে এরকম সরল ছন্দিত দোল দাও তাহলে যে সময় লাগবে, তুমি এটা যদি বস্তুটা এরকম লম্বা গঠন না হয় এটা হয়, তাহলে দেখা হলো একই রকম সময় লাগবে। হ্যাঁ, এটা ত্রিভুজ আকৃতির যদি বব দাও তাহলেও একই রকম, কানের দুল টাইপের দিলে পরেও একই রকম। তাহলে প্রথম যে শর্ত সেটা হলো দোলনকাল। কয়েকটা ভালো কথা লিখে নাও। দোলনকাল ববের, যেটা দোল খায় তার নাম কি বলেছিলাম? বব। ববের আকার, আকৃতি ও উপাদানের উপর নির্ভর করে। করে? তাহলে না পর্যন্ত লিখো। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কথা, অ্যাডমিশনের গাইড খুললে দেখবা বিভিন্ন ইউনিভার্সিটিতে এসছে একটা জিনিস, অনেকভাবে জিনিসটাকে বর্ণনা করে। দোলনকাল দোলনকালটি বিস্তার, বিস্তারকে কি দ্বারা লিখি গো আমরা? এ, অ্যাম্পলিটিউড, তাই না? বিস্তার এ এর উপর নির্ভর করে না। হ্যাঁ, করে না। কয় স্টার দিছি? 3 স্টার দিয়েছি, এবং 3 স্টার দিয়েছি মানে মাথায় রাখবা, অ্যাডমিশনের বই খুললেই দেখতে পাবা। তাহলে শুধু তো না এর দিকে ছিলাম এতক্ষণ, তাহলে কিসের উপর নির্ভর করে সেটার দিকে যায়। হ্যাঁ, সামনের দিনে কিন্তু অবশ্যই দোলনকালের সূত্র লিখে নিয়ে আসবা, বুঝতে পারছো? হ্যাঁ, পড়াশোনায় কোনো দুর্বলতা দেখাবে না। পড়াশোনা যদি কম করো তাহলে আরো গরম পড়বে। এরা হাসছে মানে কারো বিশ্বাস হয়নি। হ্যাঁ, যা হোক, তোমরা বিশ্বাস করো আর নাই করো, আর তোমরা কিভাবে বিশ্বাস করবো? আমারই তো আমার নিজের উপর বিশ্বাস নাই। ছোট্ট কথায় লিখে দিই। হ্যাঁ, সরল ছন্দিত গতি সম্পন্ন দোলকের
দোলনকাল। তার কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের কানিজ কয়দিন পরে এসছো? 2 দিন। তোমার বদলে কি এখন হাফিজা ডিউটি পালন করছে? ও বাসায় গেছে, অসুস্থ হয়ে গেল, বাসায়ও চলে গেল। আচ্ছা, দৈর্ঘ্য বানানো কি একটা ইয়ে হবে নাকি? দাও তাহলে, তোমরা দিও। এটা তাহলে গাণিতিক রূপটা কিরকম হতে পারে? হ্যাঁ, আমরা তাহলে এটার জন্য একটা চিত্র আঁকি। চিত্রটা এই পজিশনে এঁকে রাখি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, বড় করে একটু বস্তুটা ঝুলাইছে। হ্যাঁ, এখানে একটা আংটা আছে, ধরো আংটা দিয়ে আংটাতে বেঁধে রেখেছে একটা সুতা। অনেক শৌখিন লোকের গাড়িতে দেখবা যে আম আঙ্গুর এসব ঝুলানো থাকে সামনে, থাকে না? ওইটা একটা দোলক। যাই হোক, আমরা সাধারণ মানুষ ওগুলো নিয়ে চিন্তা করি না। এটা ধরো ডানে বামে দোল খাচ্ছে, এটা তো দোলক। কার্যকর দৈর্ঘ্য বলতে এইটুকু ধরে নাও সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্যকে ছোট হাতের এল লিখলাম। আর বস্তু যদি ফাঁপাও হয়, যেটা বব, সেটা যদি ফাঁপাও হয়, ফাঁপা জিনিসেরও ভর কেন্দ্র কোথায় হবে? মাঝে হবে। হ্যাঁ, যেখানে কোনো ভর নাই, যেমন ওই যে একটা সাইকেলের টায়ার যদি বলো, বা টিউব, বা হচ্ছে রিং, তো রিংটা এরকম আছে, ওই রিংকে এমনে রেখেছো, ওটার ভর কেন্দ্র কোথায় হবে? মাঝে। কোনো ভর নাই ওইখানে, কিন্তু তার ভর কেন্দ্র হবে ওই বরাবর। বুঝছো? আচ্ছা শোনো, ভরের তাহলে কেন্দ্র হবে এখানে মিডিলে, তাই তো? তার তাহলে মিডিলে যদি হয়, এটা একটা গোলাকার আকৃতি, গোলাকার যদি বস্তু হয়, তাহলে পরে দেখো সেন্টার থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলবো আমরা? ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধকে আমরা আর দ্বারা লিখলাম, ছোট হাতের আর। তাহলে এল আর এ আর এর যোগফলটা হবে তার কার্যকর দৈর্ঘ্য। তো কার্যকর দৈর্ঘ্য হলো যে বিন্দু থেকে সুতাটা ঝুলিয়েছি তারে আমরা বলি ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু হতে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলবো তাহলে কার্যকর দৈর্ঘ্য। ক্যাপিটাল এল দ্বারা যদি লিখি, তাহলে ক্যাপিটাল এল হবে সুতার দৈর্ঘ্য, ছোট হাতের এল প্লাস ববের ব্যাসার্ধ আর। বুঝলে না বোঝনি? ঠিক আছে স্যার। তা আমরা বলেছি সরল ছন্দিত গতিসম্পন্ন দোলকের দোলনকাল তার কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তাহলে দোলনকাল টি দ্বারা যদি প্রকাশ করি, টি ইজ প্রপোর্শনাল টু, কার্যকর দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দ্বারা লিখলাম। ঠিক আছে তো নাকি? কার্যকর দৈর্ঘ্যের সমানুপাতিক বলেছি, তাহলে তার কি দেব? একটা রুট দেব। হ্যাঁ, রুট দেব। হয়েছে? আর দ্বিতীয় সূত্র যেটা, সেটা লিখো। আরো সহজ করে বলি তাহলে। দ্বিতীয় সূত্র হলো সরল ছন্দিত গতিসম্পন্ন দোলকের দোলনকাল কোন স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ওইটুকু যে হবে দোলকের দোলনকাল কোন স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের
বর্গমূলের কি সমানুপাতিক বললাম, ব্যস্তানুপাতিক না, ব্যস্তানুপাতিক লিখো। একদম ক্লিন করে দিই এই পাশটা, তোমরা একটু শান্তি পাবা। বাই নেমে একজনকে তাহলে কাজটা দিই, সে এটা পারফর্ম করবে। তাহলে দোলনকাল তো টি, তাই না? টি উইল বি প্রপোর্শনাল, বলো জয়া কি বলেছি, কার ব্যস্তানুপাতিক যেন? হ্যাঁ, তো কিভাবে লিখবো? হ্যাঁ, রুট জি, ব্যস্তানুপাতিক কিভাবে লিখে? আচ্ছা, √1/জি, ঠিক আছে। এটা যেহেতু 1 এর উপর রুট দিলে তো 1ই হবে, তাহলে তুমি কিন্তু এটা চাইলে এই ফরম্যাটেও লিখতে পারো, টি প্রপোর্শনাল টু 1/√জি। এটা নিয়ে কেউ আবার মানাবাচা করবে না, হ্যাঁ, ঠিক আছে তো? আচ্ছা স্যার, এখন দুটোকে যদি একসঙ্গে আমরা চিন্তা করি যে তাহলে দোলনকাল কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক আর অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, সব মিলিয়ে দোলনকাল টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, দুটোই আবার রুটের মধ্যে নাকি, একই স্ট্যাটাস, তাহলে দুটোই যদি রুটের মধ্যে হয় তাহলে একবারই কমন রুট দিয়ে দিই, উপরে থাকবে এল, নিচে থাকবে এল এর সঙ্গে সমানুপাতিক মানে উপরের সম্পর্ক, এটার সঙ্গে তাহলে 1 আকারের সম্পর্ক, এই তো? আচ্ছা, এইখানকার যে সমানুপাতিক ধ্রুবকটা, এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে 2π, তাহলে টি ইজ ইকুয়াল টু 2π, এটা একটা অ্যাঙ্গুলার ফ্যাক্টর আর কি, কৌণিক ব্যাপার, L/জি। এটা এই সরল দোলক যদি এই টাইপের হয়ে থাকে, সুতায় বাঁধা যে কোনো টাইপের বস্তু, তাহলে এটা ডানে বামে যখন দোল খাবে তখন দোলনকাল, দোলনকাল কতটুকু সময়কে বলবো? একটা পূর্ণ দোলন দিবে নাকি? তো এটুকু তো বুঝেছিলাম। তাহলে দোলনকালের ব্যাপারটা বলি, যে ধরো দোল খেয়ে ডান দিকে এত দূরে যাচ্ছে আর বাম দিকে দোল খেয়ে এত দূরে আসছে, যদিও সরল দোলের ক্ষেত্রে কিন্তু এত দূরে যেতে পারবে না, 4 ডিগ্রি বলেছিলাম না? তারপরে এখন আমরা শেখার খাতিরে ধরে নিলাম যে এত দূরে সে যাচ্ছে আবার এত দূরে আসছে, তাহলে সাম্যাবস্থা থেকে এইখানে গিয়ে আবার যদি এখানে আসে তাহলে অর্ধ দোলন, তারপরে এখানে গিয়ে আবার যদি এখানে ফিরে আসে তাহলে পূর্ণ দোলন। এই পূর্ণ একটা দোলনে যে সময় লাগে তাকে বলে দোলনকাল, বুঝছো তো? তাহলে দোলনকালটা হলো এই সাম্যাবস্থা থেকে, আরেকবার খেয়াল করবা, ডান দিকে সর্বোচ্চ দূরত্বে গেল, তারপর আবার এখানে ফিরে আসলো, তাহলে সাম্যাবস্থা থেকে এখানে বিস্তার পজিশনে গিয়ে আবার কোথায় ফিরে আসবে? সাম্যাবস্থায়, তাহলে অর্ধ দোলন। আর আবার এখানে বাম দিকের বিস্তার পজিশনে গিয়ে আবার এখানে ফিরে আসবে, তাহলে যে সময়টা লাগলো সেটাকে বলবো আমরা দোলনকাল, ঠিক আছে? তাহলে বলেন তো, মিডিল থেকে জাস্ট ডান দিকে যেতে যে সময় লাগবে সেটা দোলনকালের কতটুকু? দোলনকালের 4/1 তাহলে মিডিল পজিশন থেকে জাস্ট বিস্তার পজিশনে যেতে দোলনকালের কয় ভাগ লাগবে? 4/1। মাথায় থাকবে? আচ্ছা, অনেক বিষয় এখান থেকে আমরা পড়বো এবং আর 5 জন হয়তো মুখস্থ করবে, তুমি লজিক্যালি জিনিসটা দেখবা এবং মাথায় রাখবা আজীবনের জন্য, হ্যাঁ? ওকে, তো 2π√L/g এখানে পেয়েছি, কিন্তু স্প্রিং জাতের দোলক মানে যেটা স্প্রিং কনস্ট্যান্ট কাজ করে আর কি, বা স্থিতিস্থাপক বল কাজ করে, ওই জায়গার জন্য কত শিখলাম জানো? 2π√M/k, মনে থাকবে M/k। আরো কয়েক রকম ভাবে দোলনকাল লেখা যায়, তোমাকে লিখে কষ্ট না দিয়া এ দুটোই শিখে রাখো। সঙ্গে যে আরেকটা টপিক লিখে রেখেছিলাম, কম্পাঙ্ক। কম্পাঙ্ক আর দোলনকালের মধ্যে সম্পর্ক মুখস্থ করেছিলা, এরকম শিখেছিলা, n = 1/T। শিখেছ না শিখুনি? একক সময়ে যতগুলো পূর্ণ দোলন দেয় তাকে কি বলে?
কম্পাঙ্ক। আচ্ছা, n ইজ ইকুয়াল টু 1/t। তাহলে ওই রকম যদি দোলনকালের সমীকরণ হয় তাহলে কম্পাঙ্কের সমীকরণ কত হবে? 1 আকারে ওই দোলনকালের মান বসায় দিবা। তাহলে 1 আকারে যদি দাও স্যার এটাকে, তাহলে এগুলো সব 1 আকারে থাকবে। 1 আকারে থাকলে পারে যদি রাইট ফর্মে লিখতে চাও তাহলে উল্টে যাবে, সবগুলোই উল্টাবে নাকি বলো? তাহলে এই টাইপের হবে 1/2π। আর ওইখানে যেহেতু লব হওয়ার ছিল তাহলে ওটা উল্টাইলে কি হবে? তাহলে জি চলে যাবে উপরে, এল চলে আসবে নিচে। বুঝতে পেরেছো? বা এই ফরম্যাটে যদি লিখতাম তাহলে হয়তো কত? 1/2π√k/m। বুঝলে না? বুঝনি? বুঝেছ? এটা যদি কারো মনে থাকে আর এই n সমান 1/t যদি মনে থাকে তাহলে এটা আর মনে রাখার দরকার আছে। তারপরে তোমার মাথায় দিলাম যেন কনসেপ্টটা থাকলে পরীক্ষার হলে হুট করে তুমি ভুল না করো। কেমন? এজন্যই ফ্রিকোয়েন্সি লিখেছি। ফ্রিকোয়েন্সি পড়ানো হয় না অ্যাকচুয়ালি। অনেক কিছু শিখেছো, এবার দুই একটা গাণিতিক প্রবলেম আমরা সলভ করি। হ্যাঁ তাই তুমি আগে এটা তাহলে শেষ করো। ওকে, এটা শেষ করো, তোমারে ওইটা দেখাই দেব। আচ্ছা, দোলনকালে তাহলে আমরা দুইটা অন্তত গাণিতিক প্রবলেম দেখি। ম্যাথমেটিক্যাল প্রবলেম। ওকে, কোশ্চেন নাম্বার 1। সহজ করে আমরা কোশ্চেন বানাবো না কঠিন করে? কি দেখছো, পৃথিবীতে সহজ জিনিসকে ভালোবাসতে হবে। ও এই কথা, ঠিক আছে। একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে দোলনকাল কত বৃদ্ধি পাবে? আমরা সূত্র জানি। এখানে কি অভিকর্ষ ত্বরণের কোনো বিষয় বলেছে? বলেছে? কিসের কথা বলেছে? শুধুই দোলকের কার্যকর দৈর্ঘ্য। তো দোলকের কার্যকর দৈর্ঘ্যের সঙ্গে টি এর সম্পর্কটা, দোলনকালের সম্পর্ক কি এরকম? এদিকে মনোযোগ দিবা, তুমি যতই বুঝো এখানে মনোযোগ দিবা, তাহলে পরে আর একটু ভালো করবা। টি প্রপোর্শনাল টু √এল। তো আগের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে পরে আগের পর্যায়কাল টি হইলে সম্পর্কটা এরকম। পরে বলেছে যে এই কার্যকর দৈর্ঘ্য কয় পার্সেন্ট বাড়াবো? তো নতুন ওই কার্যকর দৈর্ঘ্য তাহলে যদি এল প্রাইম দ্বারা লিখো তাহলে এল প্রাইম হবে এই এল এর সঙ্গে আরো 10% যোগ হবে। এল এর সাথে আরো এল এর 10% যোগ হবে। তাহলে ওই এল তো থাকবেই, সঙ্গে এল এর 10%। তো এল এর 10% বলতে তুমি লিখতে পারো এল ইন্টু 10%। বুঝলা তো? এল ইন্টু 10% মানে 10 বাই কত? 100। 10 বাই, আরে 10 বাই 100 কে তুমি দশমিক আকারে লিখলে কত হবে? 0.1। তাহলে এল প্লাস 0.1 এল প্লাস, তাহলে এটা হলো এল প্লাস 0.1 এল। বুঝলে না? বুঝনি? এটা কিন্তু ভেঙে বলেছি। তারপরে এরপরে বিভিন্ন জায়গাতে এটা অ্যাপ্লাই করবা। 10% 20% কোন একটা জিনিসের যদি বৃদ্ধি করে তাহলে কিভাবে যোগ করবা? মূল জিনিসের সঙ্গে ওটা যোগ করবা। হ্যাঁ, আচ্ছা। তাহলে এল প্রাইমের টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে? এটা 1 আর এটা 0.1 যোগ করলে কত হবে? 1.1 এল। হ্যাঁ, তাহলে একই জিনিস ধরে নাও যে এল এখানে 1 এল আর এখানে 0.1 এল, যোগ করলে কত হবে? 1.1 এল। তো তখন তুমি যদি দোলনকালকে টি প্রাইম দ্বারা লিখো তাহলে টি প্রাইম উইল বি √এল প্রাইম। এখন আমি
নির্ণয় করা লাগবে আমার কোনটা, টি প্রাইম। এগুলোর ক্ষেত্রে মনে রাখবা যেটা নির্ণয় করা লাগবে সবসময় তার উপরের দিকে দিবা। তাহলে টি প্রাইম ভাগ যদি টি লিখি তাহলে হবে এই রুটের মধ্যে কিন্তু এলটা, রুটের মধ্যে টি প্রাইমের সঙ্গে সমানুপাতিক তাহলে কে, এল প্রাইম, আর টি এর সঙ্গে সমানুপাতিক এল। এবার মানগুলো বসাও রুটের মধ্যে। এল প্রাইম ইজ ইকুয়াল টু কত, 1.1 এল ডিভাইডেড বাই কত, এল। এল এল কি হবে, তাহলে রুটের মধ্যে কত থাকলো 1.1, 1.1 এর রুট করো, ঠিক আছে 1. তাহলে 1.05 যদি হয়ে থাকে, আমার দরকার কিন্তু টি প্রাইম নির্ণয় করা, হ্যাঁ। তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু 1.05 ইন্টু টি। আচ্ছা, এইটাকে এখন তুমি যদি একটু ব্রিলিয়ান্ট ওয়েতে চিন্তা করো, আমি এখানে যেমন এই যে এটা আর এটা যোগ করে 1.1 এর লিখেছিলাম, তেমনি এটা আর এটাকে এবার আমি ভাঙতে পারি 1.05 মানে 1t, ভালো করে বুঝো, 1t প্লাস 0.05t। ভুল করেছি? তাহলে আগের দোলনকাল যদি টি হয়ে থাকে, তার সঙ্গে নতুন অবস্থায় যে দোলনকালটা হয়েছে সেখানে এক্সট্রা কতটুকু যোগ হয়েছে, 0.0। এটা কিন্তু 1 এ বেড়েছে এতটুকু। তাহলে এটা যদি 100% চিন্তা করো, তাহলে 1 এর চেয়ে এবার 100% কত গুণ বেশি, 100 গুণ বেশি। তাহলে এই 100-র জন্য বেড়েছে, তখন এটার 100 গুণ করবা। 100 গুণ করলে দশমিকটা কয় ঘর ডানে যাবে, 2 ঘর ডানে। তাহলে 2 ঘর ডানে গেলে কত পাবো, এখানে 5। তাহলে 100% যদি হিসাব করো তাহলে এখানে 5 পাবো, ঠিক আছে। তাহলে শতকরা হিসাবে কত বেড়েছে, 5%, মনে থাকবে। তাহলে এইখানকার অ্যান্সারটা হবে 5%। ওকে, কেউ যদি এই কথাটা না বুঝে থাকো তাহলে আরেকবার চিন্তা করবা, যেটা 1 এ বেড়েছে 0.05, তাহলে এটা যদি 100টি হইতো তাহলে এখানে কতটুকু হইতো, আরো 2 ঘর ডানে যেত শূন্যটা, হ্যাঁ সরি দশমিকটা। তাহলে 100-র জন্য কত বাড়বে, 5%। বুঝতে পারছি তো? এটা হচ্ছে এখানকার অ্যান্সার। তো স্যার এটা কিন্তু আমরা কিসের সঙ্গে হিসাবটা করলাম, কার্যকর দৈর্ঘ্যের সঙ্গে। কার্যকর দৈর্ঘ্যের সঙ্গে যদি এই হিসাবটা করে থাকি, ভবিষ্যতে তোমার আরো সহজ গাণিতিক প্রবলেম আসবে। যেমন এখানে 10% না বাড়িয়ে তোমার যদি হিসাবটা কখনো বলতো যে দ্বিগুণ করেছি, তাহলে দ্বিগুণ করলে আগেরটা যদি এল হয় পরেরটা কত হবে, 2l। তাহলে উপরে নিচে কাটাকাটি করলে এখানে কত থাকবে স্যার, ভালো করে বুঝতে পেরেছো তো? উপরে নিচে কাটাকাটি করলে এখানে থাকবে 2। এখন 2 এর তাহলে রুট করলে কত হবে রেজাল্ট, 1.414, মনে থাকবে। তাহলে আমার একটা ছোট্ট কথা বলি, কয়েকটা ছোট জিনিস মনে, একদম ভালো জিনিস শিখাই। 1 এর রুট করলে কত হবে, কেউ ছোট 1 বলনি? রুট করলে অবশ্যই একটু 1টা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। 2 এর রুট করলে কত হবে, 1.414। 3 রুট করলে 1.732। 4 এর রুট করলে 2। স্যার সর্বোচ্চ আপনাকে অ্যাডমিশনে গাণিতিক প্রবলেম গুলো দিবে যে 2 গুণ করা, 3 গুণ করা, 4 গুণ করা, হ্যাঁ 2 গুণ 3 গুণ 4 গুণ। আমি খুব সিম্পলি এখানে করতে পারবো যে যখন 2 গুণ করব তখন এখানে 2l হবে আর নিচেটা l, l কেটে গেলে কত থাকলো, √2। √2 যদি হয় তখন একটা ছোট্ট জিনিস দেখো, যখন 2 গুণ করব, একবারই করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে 2 গুণ করলে টি প্রাইম ভাগ টি ইজ ইকুয়াল টু তখন কত হবে, √2 থাকবে নাকি বলো। √2 মানে কত, 1.414। দ্যাট মিনস টি প্রাইম ইজ ইকুয়াল টু 1.414t। তার মানে আগের দোলনকাল যদি টি হয়ে থাকে মানে 1 হয়ে থাকে, তাহলে পরের দোলনকালটা বেড়েছে 0.414। বুঝতে পেরেছো? তাহলে আগেরটা যদি 100% হইতো, 100% বৃদ্ধি করার চিন্তা কর, এটাকে যদি 100% হিসাব করো তাহলে শতকরা কত বাড়লো। এটাকে যখন 100 ধরবা, 1 না ধরে, তখন এই দশমিক ডান দিকে 2 ঘর চলে গেলে কত হবে, 41.4%। তাহলে শতকরা কত বাড়বে। তাহলে এখানে শুধু যদি বলে যে দোলকের কার্যকর দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, তাহলে দোলনকাল কত বৃদ্ধি পাবে, শতকরা বললে তখন লিখে দেবা 41%। বুঝতে পেরেছো তো? আর যদি বলে এমনিতে কত বৃদ্ধি পাবে, তাহলে 414, 0.41। এটা যদি তাহলে 3 গুণের কথা থাকতো তাহলে বলো তো, তাহলে শতকরা হিসেবে এটা 73.2% বাড়ে। এটা যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে সে অনেকগুলো গাণিতিক প্রবলেম দেখবে,
5টা 6টা গাণিতিক প্রবলেম দেখবে, দেন সামনের দিনে আসবে। হ্যাঁ, সে যদি বাসায় স্টাডি করে তাহলে আমার এই লেকচারটা আরো ভালো বুঝবে, নাহলে ব্রিলিয়ান্ট লেকচার দেওয়ার কোনো মানে হয় না, তখন সে দুর্বল হয়ে যাবে দিনে দিনে।